খেলাটা হলো জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে দেশ জুড়ে যে তর্ক বিতর্ক, যে ঝগড়া মারামারি এতদিন অনেকটা ঢাকা ছিল কার্পেটের নিচে, সেটা আজ বেরিয়ে এসেছে। উপদেষ্টা হয়ে বসে আছেন ইউনূস মিয়ার সরকারে যারা, এমনকি ছাত্র নেতা না হয়েও যারা উপদেষ্টা, তারাও কুলুপ এঁটেছেন মুখে। ভাবখানা এমন যেন এটা কোনো বলার মতো ব্যাপার নয়। বলার মতো ব্যাপার যে নয়, সেটা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল অর্থাৎ রবিবার পরিষ্কার বলে দিয়েছেন। এই প্রেস সচিব ভদ্রলোক কতটা ইউনূস মিয়ার কথায় চলেন, মানে তার প্রেস সচিব, আর কতটা নিজের মতো চলেন, অর্থাৎ তিনি প্রধান উপদেষ্টার ওপরে চলেন, সেই বিষয়ে ইতিমধ্যে অনেক প্রশ্ন উঠেছে বিভিন্ন সময়। এই যেমন ধরুন না, দেশে কবে সাধারণ নির্বাচন হবে কয়েকদিন আগে, সেটা নিয়ে ইউনূস মিয়া একরকম তারিখ দেওয়ার কথা বলার কয়েক ঘন্টার মধ্যে এই প্রেস সচিব সেই তারিখ পিছিয়ে দিলেন। তার জন্য অবশ্য প্রধান উপদেষ্টা যে তাকে বকাঝকা করেছেন এমন খবর নেই। সুতরাং কুকুর লেজ নাড়ায় নাকি লেজ কুকুরকে নাড়ায়, এই প্রশ্ন উঠে আসছেই। ফিরে আসি আজকের আলোচনার প্রসঙ্গে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব গতকাল 28 তারিখে ওই যে হাসনাত, সার্জিস, এরা যে সমন্বয়করা, নামী সমন্বয়ক, দামি সমন্বয়ক, তারা যে বলেছেন যে 31শে ডিসেম্বর বিকেল 3টে জনসভা হবে, সেখানে এই বিপ্লবের ঘোষণাপত্র সেটা বলে দেওয়া হবে। এই ঘোষণাপত্রে কি থাকবে সেটারও একটা আঁচ দিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে যে মুজিববাদ নিয়ে যে সংগঠন, যে সংবিধান, সেই সংবিধানকে সমাপ্ত করে দেওয়া হবে, দেশ থেকে মুজিববাদ বিলয় করে দেওয়া হবে। আপনারা বোধহয় বুঝেছেন যে কিছুদিন আগে পর্যন্ত এই ইউনূস সরকার, ইউনূস মিয়া যখন বলেছিলেন যে ওই রিসেট বাটন পুশ করে দিয়ে তিনি 71-এর স্মৃতি মুছে ফেলে দেবেন, তারপর থেকে বিভিন্নভাবে ভঙ্গিতে এরাই আবার এমন কথা বলেছেন যেখানে বোঝা যাচ্ছে যে তারা বোধহয় মুজিববাদকে পুরোপুরি ফেলতে পারবেন না, মুজিববাদী সংবিধানকেও ফেলতে পারবেন না। তার জন্য সংবিধান সংশোধন এক কমিটি পর্যন্ত, সংস্কার কমিটিও বানিয়ে দিয়েছেন। এখন ফিরে আসি, এখন যে এই যে প্রেস সচিব গতকাল তিনি বলেছেন, ওই যে কি জানো আলম সাহেব, প্রেস সচিব তিনি শফিকুল আলম, তিনি গতকাল 30 তারিখে গতকাল 29 তারিখে ওই যে সবাই ঘোষণা করে দিয়েছেন না এরা, যে ঘোষণাপত্র হবে বিপ্লবের। সুতরাং তিনি এই শফিকুল আলম গতকাল স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন এটি একটি বেসরকারি উদ্যোগ, সরকারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। মানে সার্জিস, হাসনাত, এসব আগুন খেকো ছাত্র নেতারা সরকারের অংশ নয়, এটা তো এই প্রথম শুনলাম। এরা কি তাহলে সরকারের অংশ না হলে সরকারের বাইরে, মানে সরকারের বিরুদ্ধে? প্রথমে ভাবলাম প্রেস সচিব তার নিজের মতামত হয়তো জাহির করেছেন, যেমন করে থাকেন সব সময়। তো তা নয়, এমন একটা সন্দেহ মানুষের মনে উঁকি দিতে পারে ভেবে ইউনূস মিয়ার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, যাকে সহজে দেখা টাকা যায় না বাইরে, তিনি পর্যন্ত আলাদা করে জানিয়ে দিলেন প্রেসকে এটা সরকারের বিচার্য বিষয় নয়, এটা একান্তই ছাত্রদের বিষয়। অর্থাৎ ছাত্ররা, এই সার্জিস, হাসনাতরা যেসব কথা বলছে ওটা সরকারের কথা নয়, সরকার ওর সাথে একমত নয়। প্রেস সচিব, উপপ্রেস সচিব এই বিষয়ে মুখ খুলেছেন, কিন্তু তাদের মালিক কেন মুখে কাটছেন না? মালিক মানে ওই যে ইউনূস মিয়া, তিনি কেন চুপ? তিনি চুপ থাকলে তো চলবে না, তিনি চুপ থাকবেন অথচ তার মুখপাত্ররা বিবৃতি জারি করে বলে দেবেন, কারণ নাম উল্লেখ না করে। এই নিয়ম কবে থেকে হলো? তাহলে কি মিয়া ইউনূস মনস্থির করতে পারছেন না? ভাবছেন কি কোন পথে যে চলি, কোন কথা যে বলি?
সেইটা তাই হবে হয়তো। জল মাপছেন তিনি, না মেনে অবশ্য উপায় নেই। সংবিধান সংশোধন বা সংস্কার কমিটি বসিয়েছেন তিনি, সংবিধান বাতিল কমিটি তো বসাননি। আর এই হাসনাত সার্জিসরা বলছে পুরো সংবিধানটাই বাতিল করে দিতে হবে, কারণ কারণ এটা মুজিববাদ, আর মুজিববাদ দেশ থেকে মুজিববাদ পুরোপুরি বাদ, এবং পুরো সংবিধানটা বাতিল করে দেওয়া দাবি এই জন্যেই। এদিকে থাকলে এখন মিয়া ইউনুস করবেন কি? তিনি এদেরকে বললে পুরো সংবিধান বাতিল করে দিতে হবে, তাহলে সংস্কার কমিটি বাতিল করে দিতে হবে। তাই তিনি জল মাপছেন। তার নিয়োগকর্তা, তাকে যিনি নিয়োগ করেছেন ইউনুস মিয়াকে, সেই মাহফুজ আলম, তিনি কিছু বলেছেন কি বর্ষ শেষের বিকেলের এই মহাঘোষণা সম্পর্কে? কিংবা নাহিদ ইসলাম, সজীব ভুইয়া, এরা খবর নেই, অন্তত মিডিয়ার কাছে তো নেই। থাকলে মিডিয়া লাফিয়ে প্রকাশ করতো সে খবর, কারণ বাংলাদেশের মিডিয়া এখন তো সরকারের মুখপাত্র হয়ে গেছে এই বাংলাদেশ মিডিয়া। কিন্তু তারা না হয় মিডিয়াতে আসেননি, মানে ওই মাহফুজ আলম ইত্যাদিরা, তাই বলে কি প্রধান উপদেষ্টার সঙ্গে এই বিষয়ে তারা আলোচনাও করেননি? মানে তারা এই বিষয়টাকে বলছে আরে ছেড়ে দিন, ওটা কিছু বাচ্চাদের ব্যাপার, সুতরাং ওদের কথা নিয়ে আলোচনা করার দরকার নেই, এই মনোভাব? নাকি আলোচনা করেছেন, করে সেটা বাইরে আসছেন? এই দুটোর একটা হবে, এর বাইরে তো আর অন্য কিছু হতে পারে না। সুতরাং প্রেস সচিব সেই বিষয়ে যে মাহফুজ আলম ইত্যাদি যারা ছাত্রনেতা বা অন্যান্য উপদেষ্টারা আছে, তারা এই বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন, এরকম বলাটাই, এর আপডেট দেওয়াটাই তো উচিত ছিল ওই শফিকুল আলম প্রেস সচিবদের। সেটা কেন দিলেন না? আসলে এটাও সেই জল মাপার গল্প। ছাত্রনেতাদের মধ্যে যারা উপদেষ্টা হয়েছেন তারা আছেন সরকারে, আর মাঠে রয়েছে ওই হাসনাত, তারপরে কি যেন সার্জিস, তারপরে ওই উমামা ফাতেমা, এইসব এরা মাঠে আছে বটে, তবে আগের মতো মাঠ জুড়ে নেই। আগে একটা খেলার একটা টার্ম আছে, সেটা হচ্ছে অমুক খেলোয়াড়, তার নাম করে বলতেন, ধরো যাক রোনাল্ডো কিংবা মেসি, এরা মাঠ জুড়ে খেলেছেন। তো সেই রকম এরা আগে মাঠ জুড়ে খেলতো, এখন তারা এখনও এরাই মাঠে আছেন বটে, এরাই মানে ওই হাসনাতরা, এরাও মাঠে আছে বটে, তবে আগের মতো আর মাঠ জুড়ে নেই। ভাটার টান লেগে গেছে সমর্থনে। আগে ডাক দিলেই মাঠ উপচে পড়তো সঙ্গী সাথীরা, এখন কিন্তু সরছে, ডাক দিলেও সেভাবে আসে না কেউ। বিপ্লবের স্বপ্ন এখন দুঃস্বপ্ন। মাহফুজ নাহিদদের রমরমা উপদেষ্টা, তাদের উপদেষ্টা পরিচয় দেখে এরাও প্রশ্ন করতে শুরু করে দিয়েছে, আমরা কিসে কম? হাসনাত সার্জিসেরা তো বারবার বলেছে আমরা কিসে কম, আমরা উপদেষ্টা নই কেন? আর তোমরা যে উপদেষ্টা হয়েছ কজন, কাদের সমর্থনে হয়েছ? সমন্বয়কদের ভোট নিয়েছ? তা নয়, সবাই জানে ছাত্র সমন্বয়কদের মধ্যে ভোট হওয়া দূরের কথা, কোনো আলোচনাই হয়নি কে উপদেষ্টা হবে সে বিষয়ে। সবটাই করেছে জামাত নেতারা, সঙ্গে কিছুটা আছে বিএনপি। অরাজনৈতিক কোটা বিরোধী আন্দোলন পুরোপুরি হাইজ্যাক করেছে জামাত আর তার সঙ্গীরা। যত দিন গেছে পরিষ্কার হয়েছে জামাত আর তার সঙ্গী যে মৌলবাদী, যে ফান্ডামেন্টালিস্ট, তাদের মেটিকুলাস প্ল্যানের বলি হয়েছে ছাত্ররা। ফলে সাধারণ ছাত্রদের একটা বড় অংশ সরে গেছে আন্দোলন থেকে। নেতারা ডাক দিলেও খুব কম উপস্থিতি। খুব ভালো জায়গা থেকে খবর পেয়েছি এখন ছাত্র সমন্বয়কদের সবার কিছু কিছু ফ্যান ফলোয়িং আছে। এই ফ্যান ফলোয়িংটা আপনি আমাদের দেশের ভাষায় ধরে নিতে পারেন পাইক বরকন্দাজ। তো এদের সে আগেকার সময়ের জমিদারদের যেমন লেঠেল বাহিনী ছিল নিজস্ব, এই নেতা ডাক দিলেই, জমিদার ডাক দিলেই তারা অমনি লাঠি হাতে ঝাঁপিয়ে পড়তো। ভালো কি মন্দ কি এসব কিছুই তারা বুঝতো না, তারা মাইনে পাওয়া লোক, মাইনে পেয়ে তারা লড়াই করে আসতো। তেমনই হয়েছে এদের এখন, নেতা ডাক দিলেই তারা নামবে মাঠে। তাদের সবাই যে ছাত্র ভাবার কোনো কারণ নেই, সাদা বাংলায় দুর্বৃত্ত বলা যায়। যারা বাংলাদেশের, যারা শুনছেন, যারা বাংলাদেশের প্রতিদিনের ঘটনার সঙ্গে যারা পরিচিত,
তারা বলবেন কমেন্টস করে যে আমি মিথ্যে কথা, আমি ঠিক কথা বলছি কিনা। কিন্তু লেটেল বাহিনী পুষতে তো টাকা লাগে, সে টাকাটা আসছে কোত্থেকে? অসুবিধে কি? সরকারের সঙ্গে থাকায় ছিটে ফোটা তো মেলে। যেমন ধরুন বন্যা ত্রাণের জন্য আসা টাকা, খবরে প্রকাশ পেয়েছে প্রায় 9 কোটি টাকা বন্যা ত্রাণে খরচ না হয়ে পড়ে আছে ওই সার্জিস আর হাসনাতদের ব্যাংক অ্যাকাউন্টে। সেই টাকা নিয়ে কেউ কোনো কথা বলে না। না ইউনূস সরকার, তারা সবাই এখন বলছে হাসিনা কত টাকা পাঠিয়েছেন বিদেশে, কিন্তু বন্যা ত্রাণের টাকা মেরে সেই টাকা যে এরা এদের অ্যাকাউন্টে ফেলে রেখেছে সেই কথা কারোর মুখে নেই। তো এখন এই ব্যাপার হয়ে গেছে কি, ইউনূস মিয়ার সরকার তাদের জন্য আরও কিছু কিছু তাদের ছিটেফোঁটা পাওয়ার ব্যবস্থাও করে দিয়েছে। তো করে দিয়েছে যখন, তাহলে এসব বিপ্লবের ঘোষণার ধানাই পানাই কেন? এই ধানাই পানাইটা হঠাৎ উঠলো কেন? বাংলাদেশ থেকে আমাকে অনেকেই ফোন করেছেন, দাদা এবার কি হবে, ওরা তো এসব কি বিপ্লবের ঘোষণাপত্র এই সবগুলো করছেন, তাদের এবার তাহলে আমরা তো আরও ভয় পেয়ে যাচ্ছি। বলা বাহুল্য, আওয়ামী লীগের বেশ কিছু লোকজন আছে হিন্দু মুসলমান নির্বিশেষে, এবং এছাড়া সাধারণ হিন্দুরাও আছেন যারা আমাকে সব প্রশ্ন করছেন। শুনুন, হিউম্যান সাইকোলজি একটা বড় জিনিস ভাই, খুব বড় জিনিস। এই হিউম্যান সাইকোলজি বলে শুধু টাকা পেলে যে সব আমার চাহিদা মিটে গেল তা নয়। টাকার বাইরে থাকে আমার কর্তৃত্ব। আমার শুধু ওই টাকা পেলে হবে না, আমার রাজপদ চাই, আমি রাজা হব, আমি মন্ত্রী হব। আর সে কারণেই এই বিপ্লবের ঘোষণার মুখোশ। যত দিন যাবে তত পদ পাওয়া আর না পাওয়া ছাত্র নেতাদের মধ্যে সংঘর্ষের সংঘাত, স্বার্থের সংঘাত বাড়তে বাধ্য। আর এই সংঘাত যত বাড়বে মাঠ পর্যায়ের সমর্থন তত কমবে। ইতিমধ্যে অনেকটাই কমে গেছে, এখন ডাকলে লোক পাওয়া যায় না। এই পরিস্থিতিতে আগামীকাল বেলা 3টে জনসভা ঢাকায়। মাহফুজ এবং অন্য উপদেষ্টারা কি হাজির থাকবেন এই জনসভায়? আমার কিন্তু মনে হয় অনেকেই বলছেন তারা থাকবেন না। কারণ দেখুন, তারা সম্পূর্ণভাবে এই যে কালকে জনসভার ব্যাপারটা সম্পূর্ণ এড়িয়ে যাচ্ছেন। সবার মুখে যেন কুলুপাটা। তো এই পরিস্থিতিতে যারা কোনো কথাই বলছেন না, সমর্থনও না, বিরুদ্ধেও না, তারা কালকে জনসভায় যাবে এমন আশা করাটা এটা বোধহয় ঠিক নয়। আমাকে বলছেন, আমার সাথে কথা হচ্ছে, কিন্তু আমার মনে হয় তারা থাকবেন। কারণ তারা যে এই ঘোষণাপত্রের সঙ্গে থাকুন আর না থাকুন, তার বিরুদ্ধে যে নয় সেটা বোঝাতে হবে। আর তাই তারা হাজির থাকবেন সশরীরে, কিন্তু মানসিকভাবে থাকবেন একেবারে উল্টো দিকে। কালকে জামায়াত, এই জামায়াত যদি ফ্লপ করে তাদের মতো খুশি আর কেউ হবে না। আর খুশি হবেন কে? ইউনূস মিয়া। তিনি বুঝতে পারছেন সমাবেশ সফল হলে ঝামেলা বহুগুণ বাড়বে তার। এমনকি এই নিয়ে দেশের মধ্যে একটা সরাসরি একটা প্রতিবিপ্লব শুরু হয়ে যেতে পারে, এবং তার সরকারও কিন্তু তাদের বিরোধিতা করতে পারবেন না। যারা সার্জিস হাসনাতদের এই প্রকল্প বা পরিকল্পনার বিরুদ্ধে চলবেন, তাদের উপরে সরকারও কিন্তু বড় ব্যবস্থা নিতে পারবে না। কারণ সরকার, ইউনূস সাহেব নিজেই এই সার্জিস হাসনাতরা যেটা বলছেন সেটার বিরুদ্ধে। এবং তাহলে কি হবে? দেশ জুড়ে একটা ঝামেলা বাড়বে, আবার অস্থিরতা বাড়বে। এখন একটা মোটামুটি সুস্থিরতা অন্তত সরকারের মধ্যে, দেশের মধ্যে না হোক, তারা নিয়ে এসছেন তাদের নিজের মতো করে। দেশের লোকের মত অবশ্য এটা নয়। যে কয়েকদিন থাকবেন ইউনূস সাহেব গদিতে, এভাবেই থাকার ইচ্ছা তার। বয়সটা যদি বছর কম হতো তবু না হয় চান্স নিতেন একটা, কিন্তু তা তো হওয়ার নয়। বয়স তো তার হিসেবে বাড়তেই থাকবে। কাল কি করবেন ঢাকার মানুষরা? ঢাকা ছাড়া দেশের অন্য জায়গার মানুষ কি করবেন? তারা কি দলে দলে আসবেন সবাই? এই ব্যাপারে নানান খবর পাচ্ছি। কেউ বলছেন বিপুল সংখ্যায় আসবে মানুষ। কারণ এই সরকারের যারা, ইউনূসের যারা বিরুদ্ধে,
তারা এর মধ্যে আবার একটা বিরোধিতার জায়গা, এই সরকারের বিরোধিতার একটা জায়গা খুঁজে পেয়েছেন। সুতরাং শত্রুর যে শত্রু সে আমার মিত্র, এই চাণক্য নীতিতে ইউনূসের বিরোধিতায় যারা নামবে তাদের সমর্থনে কালকে ভালো লোক আসবে। তারা সবাই হাসনাতদের সমর্থক নন, হয়তো তাদের মধ্যে অনেকে ভেতরে ভেতরে এই আওয়ামী লীগেরও সমর্থক হতে পারেন, কিন্তু তারাও আসতে পারেন। এই বিপুল সংখ্যার জনসভা নিয়ে আমার ধারণা যদিও অন্যরকম। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দেখেছি যেদিন মিটিং থাকে বড় দলের, বড় দল ছাড়া ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কেউ মিটিং ডাকেও না। যখন সিপিএমের বাজার ভালো ছিল সিপিএম ডাকতো, এখন তৃণমূলের বাজার ভালো, তৃণমূল ডাকছে, বিজেপিও ডাকছে। তো কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যেদিন মিটিং থাকে তার 1-2 দিন আগে থেকে হাজার হাজার মানুষ এসে ভিড় জমায় শহরে। এদের ভিড় দেখে অনুমান করা যায় মিটিংয়ের দিনের ভিড় কেমন হবে। একই নিয়ম মনে হয় ঢাকার ক্ষেত্রেও। ভুল বললে কমেন্ট করে একটু বুঝিয়ে দেবেন আমি ঠিক বললাম কিনা। কিন্তু যা খবর পাচ্ছি এখনো পর্যন্ত, সোমবার 30শে ডিসেম্বর বেলা 12টার সময় পর্যন্ত দূর দূরান্ত থেকে জনস্রোতের কোনো চিহ্ন নেই ঢাকার উদ্দেশ্যে। তাহলে ফার্স্ট রাউন্ডে হেরে যাবে সার্জিস হাসনাতদের বিরোধী রাজনীতি। আমার মনে হয় সার্জিস হাসনাতদের পক্ষে সমর্থন দিয়ে যারা কালকে আসতে চাইবেন তারা একটু এলে তাদের সমর্থন করে নয়, তাদের বিরুদ্ধে তারাও বোধহয় এসে একটু শুনতে পারেন 31শে ডিসেম্বরের ওই মিটিং, এবং এদের পক্ষে একটা জমায়েতটা ভালো করে দিয়ে এই যে লড়াই ইউনূস সরকারের অন্দরের, সেই লড়াইটাকে, সেই দ্বন্দ্বটাকে আরো চওড়া করে দেবেন, ফাটলটাকে আরো চওড়া করে দেবেন। এই পরিপ্রেক্ষিতে নজর রাখবেন, আমরাও নজর রাখবো।